এমন একটা পরিসংখ্যান যেটা আপনাকে চমকে দেবে। বাংলার রাজধানী কলকাতা থেকে প্রতি বছর হাজার হাজার আইটি গ্র্যাজুয়েট ব্যাঙ্গালোর, পুনে, চেন্নাইয়ে পাড়ি জমাচ্ছে কাজের তাগিদে। অথচ এই শহর ছিল একসময় ভারতের শিল্প রাজধানী। সে ব্যাঙ্গালোরে বলছে যে বিভিন্ন এখন অ্যাপ রয়েছে যার মাধ্যমে বুক করা যায় বিভিন্ন ধরনের কাজের জন্য লোক। তাতে বাথরুম পরিষ্কার করা থেকে শুরু করে বাড়িঘর পরিষ্কার করারও লোক পাওয়া যায়, বাসন মাজারও লোক পাওয়া যায়, এবং তাতে নাকি অনেক সময়তেই তারা বুক করলে পেয়ে যান পশ্চিমবঙ্গের কোনো হতভাগ্য বাঙালিকে। কেউ অধিকারী, কেউ চক্রবর্তী, কেউ দাস, কেউ পাত্র। তারা যাচ্ছেন শুধুমাত্র এই কাজ করার জন্য, কারণ নিজের রাজ্যে চাকরি নেই। আজ আমরা জানবো কেন কলকাতা শহরটা পিছিয়ে পড়ছে আইটি সেক্টরে, কেন আমাদের এই শহর আগাতে পারছে না, কেন রবীন্দ্রনাথের এই শহর থেকে পালিয়ে যাচ্ছে হাজারো ট্যালেন্টেড ইঞ্জিনিয়ার্স। আর সব থেকে বড় প্রশ্ন, এই পরিস্থিতির পরিবর্তন কি সম্ভব? देखते हैं हम लोग को बहुत हीन भावना से, परिवार रिश्तेदार हम लोग उतना बात नहीं करते हैं सर। और मैं 2 साल से गाँव में भी नहीं गया अभी तक। दुख है सर, क्या बोलूँ। मैं अपने दुख और पीड़ा को किसी पास सामना नहीं कर सकता हूँ सर। बहुत संघर्ष से पढ़ा हूँ, ट्यूशन पढ़ा के मैं 2012 से ट्यूशन पढ़ा के अभी तक मैं पढ़ाई किया हूँ, और मैं कुछ भी हासिल नहीं कर पाया। আমাদের পরিকল্পনা করার মতনও আর কিছু নেই। আমরা কোথায় যাব, কার কাছে আমরা বিচার চাইবো? কোনো কর্মসংস্থান নেই, কোনো কর্মসংস্থান নেই, কোনো কাজ নেই। মানুষ বলছে এনারা মানুষ নন। দাদা রাজ্যে কাজ রয়েছে, বাইরে যেতে কেন? বাইরের রাজ্যে কাজ করতে হচ্ছে কেন? দাদা কি বলবেন? রাজ্যে কাজ রয়েছে, রাজ্যে কোনো কাজ নেই, কোনো কাজ নেই। আপনারা নিশ্চয়ই জানেন স্ট্যাটিস্টিক্স নেভার লাইস। ন্যাসকমের লেটেস্ট 2025-এর রিপোর্ট অনুযায়ী ভারতের আইটি এক্সপোর্ট ব্যাঙ্গালোর থেকে হয় 38%, হায়দ্রাবাদ থেকে হয় 15%, চেন্নাই থেকে হয় 12%, পুনে থেকে হয় 8%, আর কলকাতা থেকে হয় শুধুমাত্র 2%। অবাক লাগছে তাই না? কিন্তু আপনি এটা জেনে আরও অবাক হবেন যে কলকাতায় আছে আইআইটি খড়গপুর, যাদবপুর ইউনিভার্সিটি, আইএসটি শিবপুর, এনআইটি দুর্গাপুর, কান্ট্রিজ টপ ইঞ্জিনিয়ারিং কলেজেস। তাহলে ট্যালেন্টের তো অভাব নেই, কিন্তু অপরচুনিটির এত শর্টেজ কেন? আর এই সূত্রে এনবিআর-এর গবেষণা বলেছে প্রতি বছর কলকাতায় 42% আইটি গ্র্যাজুয়েট অন্য শহরে পাড়ি দেন। এটা শুধু ব্রেন ড্রেন নয়, এটা ব্রেন হ্যামারেজ। এবার যদি আমরা ইনফ্রাস্ট্রাকচারের রিয়াল পিকচার দেখি, তাহলে কলকাতায় আইটি হাব সেক্টর 5 430 একর জায়গা জুড়ে বিস্তৃত। সাউন্ড ইমপ্রেসিভ তাই না? একটু ওয়েট করুন, আরেকটা বড় ঝাটকা লাগতে চলেছে আপনাদের। ব্যাঙ্গালোরের ইলেকট্রনিক সিটি 332 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত, যেটা সেক্টর 5-এর থেকে 80 গুণ বড়, যেখানে 5500 প্লাস কোম্পানি আছে এবং 15 লাখ প্লাস এমপ্লয়েজ। আর কলকাতায় 300 প্লাস কোম্পানিজ অ্যান্ড অনলি 3 লাখ এমপ্লয়েজ। আর শুধু তাই নয়, ইনফ্রাস্ট্রাকচারের আরেকটা বড় সমস্যা হলো কানেক্টিভিটি। ব্যাঙ্গালোরে আছে একাধিক মেট্রো সিটি, রেলওয়ে স্টেশনস এবং 2টি এয়ারপোর্ট, কিন্তু সেক্টর 5-এ মেট্রো পৌঁছেছে কিছু বছর আগে। আর সব থেকে বড় কথা হলো 2025 সালে কলকাতায় প্রতি ব্যক্তি পিছু পরিকাঠামো খরচ শুধুমাত্র 1500 টাকা, যেখানে ব্যাঙ্গালোরের প্রতি ব্যক্তি পিছু পরিকাঠামো খরচ 2800 টাকা, মানে অলমোস্ট ডাবল। এবার যদি আমরা বিষয়টাকে পরিষ্কার করার জন্য একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি, তাহলে মিট রিয়া ঘোষ ফ্রম আইএসটি শিবপুর, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, ব্যাচ অফ 2022। রিয়ার স্বপ্ন ছিল কলকাতাতেই কিছু করার, কিন্তু রিয়ালিটিটা অনেক হার্শ। কলকাতাতে ম্যাক্সিমাম কোম্পানি সার্ভিস বেসড, প্রোডাক্ট ডেভেলপমেন্টের অপরচুনিটিটা কম, আর স্যালারি স্ট্রাকচার রিয়া বলে ব্যাঙ্গালোরে যা পাচ্ছি কলকাতাতে তার অর্ধেক। আর শুধু তাই নয়, এই ভিডিওটা রিসার্চ করার সময় আমি এমন কিছু সাংঘাতিক ডাটা পেলাম যেটা শুনে আপনিও অবাক হবেন। 2025-এর ডাটা অনুযায়ী ব্যাঙ্গালোরে আইটি এমপ্লয়ীদের গড় বেতন 8.5 লাখস পার ইয়ার, পুনেতে 7.8 লাখস পার ইয়ার, চেন্নাইয়ে 7.2 লাখস পার ইয়ার, আর কলকাতাতে 5.8 লাখস পার ইয়ার। আর এই কারণেই রিয়াকে বাধ্য হতে হলো ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য, কিন্তু মন পড়ে আছে এই মায়ার শহরে। রিয়ার মতো প্রতি বছর 8000 প্লাস তরুণ তরুণী এই শহর ছাড়ছেন, যেটা আমাদের কাছে বিগেস্ট চ্যালেঞ্জ। এবার যদি আমরা পলিসি অ্যানালাইসিসে আসি, তাহলে অন্যান্য রাজ্য যখন অ্যাগ্রেসিভ ইনসেন্টিভ দিচ্ছে, তখন ওয়েস্ট বেঙ্গলের অ্যাপ্রোচ খুবই কনজারভেটিভ। এবার যদি আমরা অন্যান্য রাজ্য যেমন কর্ণাটকের ওপর আলোকপাত করি, তাহলে তারা প্রোভাইড করছে 50% ল্যান্ড কস্ট সাবসিডি, 100% স্টাম্প ডিউটি রিইম্বার্সমেন্ট, ফাস্ট ট্র্যাক ক্লিয়ারেন্স, 24/7 পাওয়ার গ্যারেন্টি। আর যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের আইটি পলিসির ওপর আলোকপাত করি, তাহলে তারা প্রোভাইড করছে লিমিটেড ল্যান্ড সাবসিডিজ, কমপ্লেক্স অ্যাপ্রুভাল প্রসেস, ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রেন্টস, পাওয়ার সাপ্লাই ইস্যুস। ফলস্বরূপ মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কর্ণাটক এবং মহারাষ্ট্রকে বেশি প্রাধান্য দিচ্ছে ওয়েস্ট বেঙ্গলের থেকে। কিন্তু আবার কলকাতার কাছে একটা ইউনিক অ্যাডভান্টেজ আছে, যেটা আর অন্য কোনো শহরের কাছে নেই, সেটা হলো কালচারাল প্যারাডক্স। ন্যাসকমের ডাটা অনুযায়ী কলকাতার অ্যাট্রিশন রেট সব থেকে কম,
আপনারা হয়তো ভাবছেন হোয়াট ইজ অ্যাট্রিশন রেট। তো অ্যাট্রিশন রেট হলো একটি নির্দিষ্ট সময়ে একটি সংস্থা থেকে কত কর্মচারী চলে গেছে বা কত কর্মচারী তারা হারিয়েছে, সেই পরিমাপকেই অ্যাট্রিশন রেট বলে। সুতরাং কোনো সংস্থার অ্যাট্রিশন রেট কম মানে সেই সংস্থা থেকে কম কর্মচারী চলে গেছে, আর কর্মচারী কম যাওয়া মানে কোম্পানির কালচার এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্স ভালো। কিন্তু এখন বিষয়টা হলো এই স্ট্রেংথটাই কখনো উইকনেস হয়ে দাঁড়ায়। হবে কাল হবে কাজটা, রিস্ক টেকিং আর অনীহা, এগুলো স্টার্ট আপ ইকোসিস্টেমের জন্য বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এখন কলকাতার সবথেকে বড় ইস্যুটা হলো ফান্ডিং ইকোসিস্টেম। এখানে আমরা যদি স্ট্যাটিস্টিক্সের ওপর আলোকপাত করি তাহলে 2024 থেকে 25 সালে স্টার্ট আপ ফান্ডিং ডিস্ট্রিবিউশন আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ব্যাঙ্গালোর ফান্ডিং পেয়েছে 42%, অর্থাৎ 1,26,000 কোটি টাকা। দিল্লি এনসিআর পেয়েছে 28%, মুম্বাই পেয়েছে 18%, আর কলকাতা পেয়েছে মাত্র 1.5%, অর্থাৎ 1200 কোটি টাকা। আপনারা হয়তো ভাবছেন 1200 কোটি টাকাও তো অনেক। তাহলে এখানে যদি আমরা একটা উদাহরণ দেখি তাহলে আপনারা নিশ্চয়ই ফিজিক্সওয়ালার নাম শুনেছেন। এই কোম্পানিটা একাই এখন পর্যন্ত 1700 কোটি টাকার ফান্ডিং পেয়েছে, আর আমাদের পুরো কলকাতা 1200 কোটি টাকার ফান্ডিং পেল। তাহলে ভাবুন, যেখানে একটা সিঙ্গেল কোম্পানি 1700 কোটি টাকার ফান্ডিং পেল, সেখানে আমাদের পুরো কলকাতায় পেল 1200 কোটি টাকার ফান্ডিং। তাই প্রমিসিং স্টার্ট আপগুলো বাধ্য হচ্ছে রিলোকেট করতে। বাট হোপ এখনও আছে। কিছু সাকসেস স্টোরিজ এটা প্রুভ করছে যে কলকাতা থেকে এখনও গ্লোবাল ইম্প্যাক্ট পসিবল। লেট মি শেয়ার সাম ইন্সপায়ারিং এক্সাম্পলস। TCS কলকাতা, one of India's largest delivery centers with 45,000 plus employees. Cognizant Technology Solution, major development center with 20,000 plus workforce. আর এবার যদি আমরা লোকাল সাকসেস স্টোরিজের ওপর আলোকপাত করি তাহলে স্ন্যাপ ই-ক্যাবস 2025 সালে 20 কোটি টাকার ফান্ডিং। হেলদিফাই মি কলকাতা থেকে শুরু হয়ে আজ 800 কোটি টাকার ভ্যালুয়েশন। ওয়াও মোমো ফুড টেক সাকসেস স্টোরি। এরা প্রুফ করছে যে প্রপার ইকোসিস্টেম থাকলে কলকাতার ট্যালেন্টও অপ্রতিরোধ্য। কিন্তু এখানে আবার একটা বড় ক্লাইম্যাক্স আছে, সেটা হলো গ্লোবাল চ্যালেঞ্জেস। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প একটা নতুন পলিসি ইমপ্লিমেন্ট করেছেন, যার নাম হলো আমেরিকা ফার্স্ট। এই পলিসির মানে হলো আমেরিকার জবস আগে আমেরিকানদের দেওয়া হবে। তাহলে এটা আমাদের কিভাবে এফেক্ট করছে আসুন একটা উদাহরণের সাহায্যে জেনে নিই। H1B ভিসা ক্রাইসিস। H1B ভিসা ক্রাইসিস মানে হলো ওয়ার্ক পারমিট, যা দিয়ে আমাদের ইঞ্জিনিয়ার্স আমেরিকায় কাজ করতে যান। এখন এই ভিসা পাওয়া অনেক কঠিন হয়ে গেছে। 2019 সালে H1B অ্যাপ্রুভাল রেট ছিল 85%, আর 2025 সালে এটা কমে হয় 68%। মানে 100 জনের মধ্যে 32 জন এই ভিসাটা আর পাচ্ছে না। এখানে আরেকটা বড় সমস্যা হলো দ্য হায়ার অ্যাক্ট। এর মানে হলো যদি কোনো আমেরিকান কোম্পানি ভারত থেকে সার্ভিস নেয় তাহলে তাদেরকে 25% ট্যাক্স দিতে হবে। যদি একটা উদাহরণ দেখি তাহলে আগে যদি একটা আমেরিকান কোম্পানি ভারতের আইটি কোম্পানিকে $100 দিত, তাহলে তাদেরকে এখন $125 দিতে হবে। ফলস্বরূপ তারা ভারত থেকে কম কাজ নিচ্ছে, আর এই কারণেই বেঙ্গলের ওপর বেশি ইম্প্যাক্ট পড়ছে, কেননা বেঙ্গলের বেশিরভাগ আইটি কোম্পানিগুলো সার্ভিস বেসড। আবার এখানে একটা বড় সুযোগও আছে। যখন ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিটিশন বাড়ছে তখন আমাদের ফোকাস করতে হবে ডোমেস্টিক মার্কেটে, মানে ভারতীয় কোম্পানিজ ও স্টার্টআপসদের জন্য কাজ করতে হবে। যদি একটা উদাহরণ দেখি তাহলে ফ্লিপকার্ট, জোম্যাটো, ব্লিঙ্কিট, জেপ্টো, পেটিএম এরা সব ইন্ডিয়ান কোম্পানিজ। এদের জন্য টেকনোলজি সলিউশন তৈরি করার অনেক স্কোপ আছে। এবারে আসি সবথেকে ইম্পর্টেন্ট পার্টে, সেটা হলো কলকাতার কামব্যাক স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি নাম্বার 1, ইনফ্রাস্ট্রাকচার রেভলিউশন। প্রথম প্রয়োজনটা হলো ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেড। ধরুন আপনি সল্টলেকে একটা অফিস করলেন আর আপনি থাকেন হাওড়াতে, তাহলে যাতায়াত করতেই আপনাকে 2 ঘন্টা লাগবে। তাহলে এর সমাধান কি? সমাধান নাম্বার 1, মেট্রো নেটওয়ার্কটা ইলেকট্রনিক সিটি ব্যাঙ্গালোরের মতো সবখানে নিয়ে যেতে হবে। নিউ টাউনটা আরও বড় করে আইটি হাব বানাতে হবে। 24/7 পাওয়ার সাপ্লাই গ্যারেন্টি দিতে হবে, কেননা আইটি কোম্পানিসরা রাত 12টায়ও কাজ করে। স্ট্র্যাটেজি নাম্বার 2, পলিসি রেভলিউশন। সরকারের পলিসি সহজ করতে হবে, কিন্তু কিভাবে? যদি আমরা এখানে কর্ণাটকের উদাহরণ দেখি তাহলে কোনো কোম্পানি যদি ব্যাঙ্গালোরে অফিস খুলতে চায় তাহলে 15 দিনে সব অ্যাপ্রুভাল কমপ্লিট। ল্যান্ড কিনতে 50% ডিসকাউন্ট, বিল্ডিং তৈরি করার জন্য ট্যাক্স ফ্রি। কলকাতায় সেম কাজটা করতে লাগে 3 থেকে 6 মাস। এটা চেঞ্জ করতে হবে। স্ট্র্যাটেজি নাম্বার 3, মানি প্রবলেম সলিউশন। আপনারা এখন অলরেডি জানেন যে কলকাতায় ফান্ডিংয়ের প্রবলেম রয়েছে। তাহলে এর সমাধান কি? আসুন একটা উদাহরণের সাহায্যে জেনে নিই। তাহলে ধরুন ব্যাঙ্গালোরে আপনার একটা স্টার্ট আপ আইডিয়া আছে, আর সেখানে 100টা অ্যাঞ্জেল ইনভেস্টর আছে যারা 10 থেকে 15 লক্ষ টাকা দেবে। 50টা ভিসি ফার্ম আছে যারা 5 থেকে 50 কোটি টাকা দেবে। কিন্তু কলকাতায় কয়টা আছে? 5 থেকে 10টা। তাহলে সরকারকে একটা বেঙ্গল আইটি ফান্ড তৈরি করতে হবে 500 কোটি টাকার। সাকসেসফুল এন্টারপ্রেনিয়ার্সদের এনকারেজ করতে হবে অ্যাঞ্জেল ইনভেস্টার্স হতে। স্ট্র্যাটেজি নাম্বার 4, স্কিল ডেভেলপমেন্ট। আমাদের ইঞ্জিনিয়ার্সরা ট্যালেন্টেড, কিন্তু ইন্ডাস্ট্রি রেডি স্কিলসের গ্যাপ আছে। আমাদের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসরা সি জাভা তো পারে, কিন্তু লেটেস্ট টেকনোলজি যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,
মেশিন লার্নিং, ডাটা সায়েন্স ও ক্লাউড কম্পিউটিংয়ে উইক। তাহলে এগুলোর সমাধান কি? এভরি ইঞ্জিনিয়ারিং কলেজে ইন্ডাস্ট্রি এক্সপার্টসদের রেগুলার ক্লাস, 6 মাস ইন্টার্নশিপ ম্যান্ডেটরি সব স্টুডেন্টসদের জন্য, এবং অ্যামাজন ওয়েব সার্ভিসেস এবং গুগল ক্লাউডের সার্টিফিকেশন ফ্রিতে প্রোভাইড করতে হবে। স্ট্র্যাটেজি নাম্বার 5, মাইন্ডসেট চেঞ্জ। এখন সবথেকে বড় সমস্যা হলো মাইন্ডসেটের। আমাদের এই চলবে অ্যাটিটিউডকে চেঞ্জ করতে হবে। আর বাঙালির স্ট্রেংথ হলো ক্রিয়েটিভিটি, আমরা আর্টিস্টিক, ইন্টেলিজেন্স, আমরা অ্যানালিটিক্যাল, ফ্যামিলি ভ্যালু, আমরা ওয়ার্ক লাইফ ব্যালেন্স পছন্দ করি। কিন্তু আমাদের উইকনেস হলো আমরা রিস্ক নিতে ভয় পাই। এখানে আমাদের করণীয় যে আমাদের এনকারেজ করতে হবে মানুষদের স্টার্ট আপে রিস্ক নেওয়ার জন্য। সাকসেস স্টোরি সেলিব্রেট করতে হবে। যারা রিস্ক নিয়ে সাকসেসফুল হয়েছে তাদের কাছ থেকে ইন্সপিরেশন নিতে হবে। এখন বিষয়টা হলো কলকাতা ছিল একসময় ভারতের কমার্শিয়াল ক্যাপিটাল। আমরা এখন হয়তো আইটি রেসে পিছনে থাকতে পারি, কিন্তু গেম ওভার নয়। রবীন্দ্রনাথ বলেছিলেন, যেখানে থাকে ভয় সেথায় নেই কিছু সৃষ্টির আনন্দ। সুতরাং আমাদের ভয় ছাড়তে হবে এবং এক্সপেরিমেন্ট করেই যেতে হবে। আমাদের রয়েছে ব্রিলিয়ান্ট মাইন্ডস, রিচ কালচার এবং স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ। শুধু দরকার প্রপার ডাইরেকশন আর কালেকটিভ উইলের। আপনার কি মনে হয় কলকাতাতে কি আবার আইটি ডমিনেন্ট পজিশনে ফিরে আসতে পারবে? আর আপনি কি এই ট্রান্সফরমেশনের পার্ট হতে চান? তাহলে কমেন্ট সেকশনে আপনার ওপিনিয়ন শেয়ার করুন। ইফ ইউ বিলিভ ইন কলকাতাস আইটি ফিউচার, দেন লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার দিস টু ইউর নেটওয়ার্ক। আমাদের উদ্দেশ্য হলো বাংলাকে বাংলা ভাষায় ওয়ার্ল্ড ক্লাস বিজনেস এডুকেশন প্রোভাইড করা। তাই সাবস্ক্রাইব করে জুড়ে যান আমাদের এই মহৎ লক্ষ্যের সঙ্গে। রিমেম্বার, ইনফর্ম সিটিজেন মানে এম্পাওয়ার্ড বেঙ্গল। জয় বাংলা।